أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 31 ধারা পর্যন্ত। 31 ধারাটা এখন আমরা যদি একবারে প্রথম থেকে রিভিশন দিতে যাই তাহলে আমাদের সময় যেহেতু অল্প, এই জন্য আমাদের পক্ষে সম্ভব হবে না ক্লাসের মধ্যে শেষ করা। এই জন্য আমরা গতকালকে যেই ক্লাসটা আলোচনা করছি সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে 20 ধারা থেকে 31 ধারা পর্যন্ত। 20 ধারা হচ্ছে প্রবেশের ক্ষমতা। মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোনো স্থানে যে লাইসেন্স নিয়ে মাদক গুদামজাত করে সেগুলা পরিদর্শন করবে, বিক্রয় মজুদের স্থান সময় উনি পরিদর্শন করতে পারবে। 20 ধারা। 21 ধারা হচ্ছে প্রকাশ্য স্থানে তল্লাশি এবং আটক করার ক্ষমতা। 22 ধারা হচ্ছে তল্লাশির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পরিচালিত করতে হবে। পরোয়ানা, তল্লাশি, গ্রেপ্তার, কুপ এসব ক্ষেত্রে ফৌজদারি আইন প্রযোজ্য হবে। 23 ধারা হচ্ছে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি কারা করবে? পুলিশের সাব ইন্সপেক্টরের নিচে নয়, কাস্টমসের সহকারী কমিশনার, বিজিবির ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার, ওনারা দিনে এবং রাত্রে মাদকদ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে এবং আটক করতে পারবে। 24 ধারা হয়েছে যদি কোনো ব্যক্তির দেহের মধ্যে কোনো কিছু মাদক লুকিয়ে রাখে সন্দেহ হয়, সেই ক্ষেত্রে তাকে এক্সরে, আলট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, রক্ত এইসব পরীক্ষা করতে পারবে। তারপরে হচ্ছে যদি সে এগুলো অপরাধী অভিযুক্ত হয় তাহলে তাকে গ্রেফতার করতে পারবে এবং মাদকদ্রব্য সেবন করলে তাকে আটক করতে পারবে। যদি সে ড্রুপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত হয় সেই ক্ষেত্রে তারকে সংশোধনাগারে প্রেরণের ব্যবস্থা করবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 25 ধারা আটক ইত্যাদি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট দিবেন। 26 ধারা হচ্ছে বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্যের সাথে যদি বৈধ মাদক পাওয়া যায় তাহলে সেটাও বাতিল হবে এবং যদি সরকারি গাড়িতে যদি মাদক বহন করে সেই ক্ষেত্রে গাড়ি এজাহারে উল্লেখ করে এটা ব্যবহারকারী অফিসারের জিম্মায় দিয়ে দিবে। 27 ধারা হচ্ছে বাজেয়াপ্তের পদ্ধতি। কিভাবে বাজেয়াপ্ত করবে? যখন আদালত থেকে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হবে সেই ক্ষেত্রে বাজেয়াপ্ত সম্পত্তি মহাপরিচালকের উপস্থিতিতে কি করবেন? সেটা ধ্বংস করবেন। 28 ধারা হচ্ছে মহাপরিচালকের উপস্থিতি এবং ক্ষমতাপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে এইসব মাদক ধ্বংস করবেন। আর যখন অন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যতীত অন্য কোনো সংস্থা আটক করে সেই ক্ষেত্রে আদালতের আদেশ নিয়ে মহাপরিচালক বা তার ক্ষমতাপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে এগুলো ধ্বংস করবেন। 29 ধারা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটক মালামাল সম্পর্কে বিধান। যে কোনো সংস্থায় মাদকদ্রব্য নিয়ে কোনো ব্যক্তিকে আটক করুক সেগুলা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে আসতে হবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা সেগুলা ধ্বংস করবেন। 23 ধারা হচ্ছে মহাপরিচালক ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তদন্তের ক্ষেত্রে। 31 ধারা হচ্ছে তদন্তের সময়সীমা। 31-এ রেখে বলছে হাতে নাতে গ্রেপ্তার হইলে 30, পলাতক হইলে 60, পলাতক এবং আটক হইলে সেই ক্ষেত্রে 60 দিনের মধ্যে শেষ করবেন। 2-এ হচ্ছে না পারলে আরো 15 দিন সময় বৃদ্ধি করবেন। 3-এ হচ্ছে না পারলে 24 ঘন্টার ভিতরে আদালতকে অবগত করবেন। 4-এ হচ্ছে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। তিনি হাতে নাতে গ্রেপ্তার হইলে 15 কার্য দিবস এবং পলাতক হইলে 30 কার্য দিবসে শেষ করবেন। 5 হচ্ছে 24 ঘন্টার ভিতরে রিপোর্ট দিবেন। 6 যদি তারা 2 এবং 4 উপধারা তদন্তকারী কর্মকর্তা গাফলতি হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 32 ধারা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 32 ধারা মামলার তদন্ত হস্তান্তর। মামলার তদন্ত হস্তান্তরের ক্ষেত্রে মাদকদ্রব্যের মহাপরিচালক লিখিতভাবে মাদকদ্রব্যের এক অফিসার থেকে অন্য অফিসারের নিকট তদন্তভার হস্তান্তর করতে পারবেন। এটা কি মাদকদ্রব্যের অফিসারের ক্ষেত্রে নাকি পুলিশের ক্ষেত্রে? সেটা হচ্ছে মাদকদ্রব্য অফিসারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উনি এক অফিসার থেকে অন্য অফিসারকে তদন্তের নির্দেশ দিতে পারবেন। 32 ধারা। 33 ধারা হচ্ছে ব্যাংক হিসাব নিরীক্ষা এবং নিষ্ক্রিয়করণ। ব্যাংক হিসাব অর্থাৎ মাদকদ্রব্য অপরাধ করিয়া যদি কোনো ব্যক্তি
অর্থ জমা করে এবং সেই অর্থ অবৈধ অর্থ যদি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী সেটা ব্যবস্থা নেবেন। কি অবৈধ অর্থ? অবৈধ অর্থ সম্পর্কে মানি লন্ডারিং আইন 2012 অনুসারে ব্যবস্থা নেবেন মহাপরিচালক। এতদিন বেতন হয়নি বিদায় খাওয়াইনি, এখন তো বেতন তারপরে দিচ্ছে, এখন তো হচ্ছে খাওয়াবো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 33-2 তদন্তকারী অফিসার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্তকারী অফিসার হিসেবে ব্যবস্থা নেবেন। অর্থাৎ দেখা গেছে আপনি যদিও মাদক দ্রব্যের বা পুলিশের অফিসার, কিন্তু আপনি ব্যবস্থা নেবেন কিভাবে? মানি লন্ডারিং আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার আপনি সেইভাবেই ব্যবস্থা নেবেন। কেমন চাইলাম তাই ঢুকলাম, তিনি কোনোদিনও হচ্ছে চলে তদন্তকারী অফিসার রেকর্ড পত্র ইত্যাদি যাচাই করবে। রেকর্ড পত্র ইত্যাদি যাচাই করবে, সেটা হচ্ছে 3 এখন তার ব্যাংকের যে হিসাব আছে এই হিসাবগুলা ব্যাংকে তথ্য চাবে যে এই অফিসার বা এই ব্যক্তির যে রেকর্ড পত্রগুলো আছে তার ব্যাংকে কত টাকা আছে, এইগুলা আদালতের মাধ্যমে সেটা আবেদন করবেন 3। আর 4 হচ্ছে আদালত আবেদন পর্যালোচনা করিয়া অভিযুক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ দিয়া ব্যাংক কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন 4। ঠিক আছে? আর এই ব্যাংক কর্তৃপক্ষ প্রাপ্ত অফিসার পরীক্ষা নিরীক্ষা করিয়া এটা আদালতকে অবগত করবেন 5। তাহলে আমরা 33 ধারাটা কি পাইলাম? 33 ধারাটা পাইলাম হচ্ছে মাদক দ্রব্যের মাধ্যমে যদি কেউ কোনো অর্থ অর্থাৎ ব্যাংকের মধ্যে টাকা জমা রাখে, তার অনেক টাকার মালিক হয়েছে, সেই ক্ষেত্রে যখন কোনো অফিসার এটার সংবাদ পাইবে তার এই ব্যাংকের হিসাবটা নিষ্ক্রিয় করবেন বা তার এই আয়ের উৎস তার ব্যাংকে এত টাকা আসলো কিভাবে সেইটার সম্পর্কে উনি ব্যবস্থা নেবেন। এটাই হইল মূলত 33 ধারা। এখন 33-এর 1, 2, 3, 4, 5 এখানে 5টা উপধারা আছে। আমরা 5টা উপধারারে 5টা শব্দে মনে রাখবো। প্রথমত হচ্ছে মহাপরিচালক বা তদন্তকারী অফিসার মানি লন্ডারিং আইনের মাধ্যমে এই অবৈধ অর্থ ব্যবস্থা নেবেন। যার অবৈধ অর্থ আছে এই অর্থের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে। 2 হচ্ছে উনি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মতো তদন্তকারী অফিসার হিসেবে ব্যবস্থা নেবেন। মানি লন্ডারিং আইনে যেই রকম ব্যবস্থা নেয় উনিও সেইভাবে ব্যবস্থা নেবেন 2। 3 হচ্ছে এই যে তার ব্যাংকের হিসাব কিতাব এইগুলো পরীক্ষা করার জন্য আদালতে আবেদন করবেন। 4 হচ্ছে আদালত অভিযুক্ত ব্যক্তির শুনানির সুযোগ দিয়া এই আবেদন সংশ্লিষ্ট ব্যাংকে বীমায় প্রেরণ করবেন। আর বীমা কি করবেন? পরীক্ষা নিরীক্ষা করিয়া আবার আদালতে প্রেরণ করবেন 33 ধারা। বুঝা গেছে? 33 চারটা বলেন, 4 4 হচ্ছে আদালতে তো আপনি আবেদন করলেন, আপনি তদন্তকারী অফিসার, আপনি আবেদন করলেন যে নুরুল ইসলামের কিছু অবৈধ মাদকের টাকা সে সাপোজ একটা ব্যাংকের মধ্যে রাখছে। এখন তার এই ব্যাংকের হিসাবটা নেওয়া দরকার যে তার এই টাকাটার উৎসটা কি, সে কোত্থেকে এই টাকাটা পাইলো। এটার জন্য আপনি কি করলেন? আদালতে আবেদন করলেন। এখন আপনার এই আবেদনের প্রেক্ষিতে আদালত কি করবে? নুরুল ইসলামকে বলবে যে আপনি এই টাকা কিভাবে পাইছেন এইটা হিসাব দেন। আর ব্যাংকের কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন যে আপনি এই গ্রাহকের হিসাব নিকাশ তার ব্যাংকের কিভাবে এটার টাকাটা আসলো এটার হিসাব আপনি দেন। ঠিক আছে? এটাই হইলো 4। আর 5 হচ্ছে ওই ব্যাংকের ম্যানেজার কি করবে? সেটা পরীক্ষা নিরীক্ষা করিয়া আদালতকে অবগত করবেন 5। বুঝা গেছে? তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 34 ধারা সম্পত্তি হস্তান্তর নিষেধ করা। তাহলে এতক্ষণ পাইলাম টাকা, এখন পাবো কি? সম্পত্তি। এই সম্পত্তিটা সে মাদক দ্রব্যের মাধ্যমে অর্জন করছে, যেমন একটা ঘর কিনছে, বাড়ি কিনছে, কিছু জায়গা জমি করছে, সেইগুলা কি করবেন? এই মামলা নিষ্পত্তি বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এইগুলা হস্তান্তর নিষিদ্ধ করে দিবেন বা বিক্রয় করা নিষিদ্ধ করবেন। 1
দুইয়ে হচ্ছে আদালত এটা 3 মাস সময়ের জন্য নিষিদ্ধ করবেন। অর্থাৎ আপনি তদন্তকারী কর্মকর্তা আপনার আবেদনের জন্য যে অভিযুক্তকে বলবেন যে আপনি এই সম্পত্তি 3 মাস কারো কাছে বিক্রি হস্তান্তর করতে পারবেন না। আর তিনে হচ্ছে মামলা প্রমাণে যদি এটা দেখা যায় যে এই সম্পত্তি আসলে মাদক দ্রব্যের মাধ্যমে অর্জন করা হয়েছে, সেই ক্ষেত্রে এই সম্পত্তি বিক্রয় হস্তান্তর নিষিদ্ধ করার আদেশ দিবেন তিনে। তাহলে 1, 2, 3 34-এর 1, 2, 3 কি পাইলাম? যে অবৈধ মাদক দ্রব্যের মাধ্যমে সে কিছু ঘর বাড়ি কিনছে। এখন এটা নিষেধ করার জন্য আপনি তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন দিবেন। আদালত কি করবে? 3 মাস সময়ের জন্য যে আসামিকে বলবে যে আপনি এটা হস্তান্তর করতে পারবেন না বা বিক্রয় করতে পারবেন না। আর তিনে হচ্ছে আপনি প্রমাণ করতে পারছেন তদন্তকারী কর্মকর্তা যে এটা আসলেই মাদক দ্রব্যের টাকা দিয়ে সেটা কিনা, সেই ক্ষেত্রে এটা বিক্রয় নিষিদ্ধ করে দিবেন আদালত। 34-এর 3 বুঝা গেছে? আবার বলেন 36টা শুরু থেকে। 34-এর তো 3টা শব্দই বললাম, 3টা শব্দ বুঝেন না? না বুঝি নাই স্যার, বলেন আস্তে আস্তে বলেন, তাড়াহুড়া করতেছেন তো। আপনি তদন্তকারী কর্মকর্তা, হ্যাঁ। আপনি খবর পাইলেন নুরুল ইসলাম সে একজন মাদক কারবারি, সে মাদকের টাকা দিয়া একটা বিল্ডিং ক্রয় করছে। এখন আপনি আদালতকে বলবেন যে আদালত, নুরুল ইসলামের এই বিল্ডিংটা যাতে সে বিক্রি বন্ধক হস্তান্তর করতে না পারে, এই জন্য আপনি আদালতের কাছে আবেদন করলেন। এখন আদালত কি করবে? এইটা 3 মাস সময়ের জন্য নিষিদ্ধ করবে। তখন নুরুল ইসলামকে বলবে যে আপনি এটা 3 মাস বিক্রি করতে বা হস্তান্তর করতে পারবেন না। 2 আর 3 হচ্ছে আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনি প্রমাণ করলেন যে এটা আসলেই সত্যি সত্যি সে মাদক দ্রব্যের মাধ্যমে এই জায়গাটা, এই বাড়িটা, এই বিল্ডিংটা সে ক্রয় করছে। তখন আদালত কি করবেন? এটা সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করিয়া দিয়া তারে বিক্রয় নিষিদ্ধ করে দিবেন যে আপনি এটা আর বিক্রি করতে পারবেন না। তখন ওই 3 মাস সময়টা একবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাব। বুঝা গেছে? সঠিক বুঝা গেছে স্যার। বুঝা গেলে বললেন, নাহলে তো বইয়ে থাকলে তো হবে না, সময় তো আমাদের অল্প। সমস্যা না, আমরা অল্প অল্প শিখি স্যার, সমস্যা হ্যাঁ নেই। ঠিক আছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 35 ধারা, এইটার প্রতি একটু মনোযোগ দেন। ঠিক আছে, এইটার প্রতি একটু মনোযোগ দেন। এটা হচ্ছে নিয়ন্ত্রিত বিলি, গোপন অভিযোগ ও নিয়ন্ত্রিত বিলি। এটা নিয়ন্ত্রিত বিলিটা কি? যখন কোনো একটা অপরাধ সমূলে উৎপাটন করতে চায়, তখন এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হয়। এই সুযোগ সুবিধার কার্যক্রমটাই হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 35 ধারা। তাহলে এই 35 ধারার কার্যক্রমটা কি? সরকার মাদকদ্রব্য আইন অনুসারে বিদেশের সাথে একটা সম্পর্ক বা চুক্তি বিনিময় করবে, বিদেশের সাথে একটা চুক্তি করবে। এই চুক্তিটা কি? এখন প্রথমত হইলো যে চুক্তি করবে একে, এখন 2 বলছে যে এই চুক্তিতে খাতে খারে নেওয়া যাবে না। চুক্তিটা তো করলো, এখন এই চুক্তিতে কারে দেওয়া যাবে না? যাদের দেওয়া যাবে না তারা হচ্ছে যেই ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত থাকে বা আসিল, আগে আসিল, এখনো আছে। ঠিক আছে, এই ব্যক্তিরে এই সম্পর্কে অনুমোদন দেওয়া যাবে না। 2 হতে হচ্ছে যেই ব্যক্তি কোনো গোপন তথ্য প্রকাশ করে দেয় তাকে এটাতে নিয়োগ দেওয়া যাবে না। আর 3 হচ্ছে সরকার অনধিক 3 মাস সময়ের জন্য অনুমোদন প্রদান করতে পারবে। আর 4 হচ্ছে উপধারা 1 অনুমোদন নিম্নলিখিত ক্ষেত্রে সম্পাদন করতে হবে।
তাহলে উপধারা 1 যে অনুমোদন সরকার দিল, কার সাথে অনুমোদন দিল? বাংলাদেশে নাকি বিদেশের সাথে? বিদেশের বাইরে। বিদেশের সাথে। তাহলে এখন বিদেশের সাথে কি চুক্তি হইলো, এই চুক্তিটাই হচ্ছে এখন আলোচনা। অর্থাৎ কোনো গাড়ি বা বাহন বাংলাদেশে ঢুকতে দিবে, বাইর হইতে দিবে। ক কথা হচ্ছে এই গাড়িতে মাদক দ্রব্য বহন মানে সংগ্রহ করার ক্ষমতা দিতে হবে। অর্থাৎ আমি যে গাড়িটা ব্যবহার করব, এই গাড়িতে আমি মাদক দ্রব্য নিয়ে আমি ঘুরতে পারবো, আমাকে কেউ বাধা নিষেধ করতে পারবে না। গতে হচ্ছে এই গাড়ি বা তল্লাশি করার শক্তি দিতে হবে। অর্থাৎ কোনো গাড়ি যখন আমি আটক করব, তখন এই গাড়িটাকে কি করতে হবে? তল্লাশি করার বা প্রবেশ করার আমার ক্ষমতা দিতে হবে। আর 4 হচ্ছে এই গাড়িতে ট্র্যাকিং ডিভাইস, অর্থাৎ আমি যেই গাড়িতে মাল বহন করব, এই গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করলাম, আপনি বললেন যে না এটা হবে না, তাহলে হবে না, কারণ আমাকে এটা ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করার অনুমতি দিতে হবে। আর যেই ব্যক্তির কাছে মাদক দ্রব্য আছে, ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে এবং তাকে বাইর হওয়ারও সুযোগ দিতে হবে। এই হইল 4। এখন 4-এর এই যে 35-এর যে 4 উপধারা, উপধারার আবার ক, খ, গ, ঘ, ঙ আছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্ষমতা দেওয়া। ক্ষমতাটা কি দিবে? যে আমি গাড়ি ব্যবহার করব, এই গাড়ি আমি বাংলাদেশে ঢুকবো, আবার বাংলাদেশ থেকে বাইর হব, কেউ আমাকে বাধা নিষেধ করতে পারবে না। আবার এই গাড়িতে আমি কি করতে পারবো? মাদক বহন করতে পারবো। 3 হচ্ছে আমি এই গাড়ি নিয়ে যখন প্রবেশ করব, যাব, তখন আমাকে তল্লাশি করারও ক্ষমতা দিতে হবে। 4 হচ্ছে এই গাড়িতে আমার ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করার ক্ষমতা দিতে হবে। আর 5 হচ্ছে আমি ব্যক্তি হিসাবে আমি মাদক নিয়ে বাংলাদেশে ঢুকতেও পারবো, বাইরে হইতেও পারবো, আমাকে এই ক্ষমতা দিতে হবে। এই হইলো 5টা বিষয়। তাহলে এই 5টা বিষয় দেওয়ার মূল উদ্দেশ্য কি? এই যে আপনাকে 5টা ক্ষমতা দেওয়া হইলো, এই 5টা ক্ষমতা দেওয়ার মূল উদ্দেশ্য কি? কি অনুমোদন নাকি? অনুমতি। এটা হচ্ছে অনুমতি দেওয়া। অনুমতি দেওয়ার পিছনে কারণটা কি? যাতে আমি এই মাদকের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা আমি একবার সমূলে গ্রেপ্তার করতে পারি, এই জন্যই এই অনুমোদনটা দেওয়া। ঠিক আছে। তারপর হচ্ছে 5, গোপন অভিযানে অংশগ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য অপরাধে মামলা দায়ের করা যাবে না। এখন আমি কি করলাম? আমি মাদকদ্রব্য সিন্ডিকেট ধরার জন্য আমি এই মাদক নিয়ে ঢুকলাম, মাদক নিয়ে গেলাম, মাদক অপরাধী ধরলাম, আমি তো কি করলাম? সাহায্য সহযোগিতাই তো করলাম, তাই না? এখন এই 35-এর 5-এ বলতেছে যে আমার বিরুদ্ধে মাদক দ্রব্যের কোনো মামলা করা যাবে না। ঠিক আছে, আমাকে কোনো মাদক দ্রব্যের অপরাধে অপরাধী করা যাবে না। এটাই হচ্ছে 35-এর 5। বুঝা গেছে? স্যার 35টা আবার একটু করবেন, ক্লিয়ার করবেন। ঠিক আছে। 35টা হচ্ছে নিয়ন্ত্রিত বিলি বা মাদকদ্রব্য বিলি বন্ধ। সরকার কি করবে? বিদেশের সাথে চুক্তি করবে, মাদকদ্রব্য আইন অনুসারে বিদেশের সাথে চুক্তি করবে। 1। 2 বলছে এই যে চুক্তি করলো, অনুমোদন দিল, এখন এই অনুমোদনের জন্য খারে খারে অনুমোদন দেওয়া যাবে না। যেই ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত ছিল তারে দেওয়া যাবে না। আর যেই ব্যক্তি গোপন সংবাদ প্রকাশ করে দেয়, এই ব্যক্তিকে দেওয়া যাবে না। যেমন আমাদের দেখা যায় অফিসে, এখন যারা অফিসে চাকরি করি, অফিসিয়াল কাগজ কর্তৃপক্ষ সই হওয়ার সাথে সাথে এটা নেট দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যায় না? এটাকে তো মূলত হচ্ছে অফিস গোপনীয়তা আইনের লঙ্ঘন। ঠিক আছে, এটা মূলত হচ্ছে অফিস গোপনীয়তা আইনের লঙ্ঘন।
এই জন্য এইসব ব্যক্তিদেরকে এটাতে অনুমোদন দেওয়া যাবে না, এইসব ব্যক্তিদেরকে এই কাজে ইনভলভ করা যাবে না, যে কি করে গোপন তথ্য প্রকাশ করে দেয়। এটা হইলো 2। আর 3 হচ্ছে এটা 3 মাস সময়ের জন্য বিদেশের সাথে চুক্তি হবে, অনুমোদন দিবে বিদেশের সাথে, 3 মাসের চুক্তি হবে 3। আর 4 হচ্ছে এই চুক্তিটা করতে গেলে তাকে যেসব ক্ষমতা দিবেন, এই ক্ষমতাটা হচ্ছে কি, এই 4-এর 5টা কোটেশন। তারা গাড়ি ব্যবহারের অনুমতি দিবে, গাড়িতে মালামাল বহনের ক্ষমতা দিবে, প্রবেশ তল্লাশির ক্ষমতা দিবে, ট্র্যাকিং ডিভাইস ব্যবহারের ক্ষমতা দিবে, এবং ব্যক্তিকেও কি করবে, বাংলাদেশে প্রবেশ এবং বাইর হওয়ার ক্ষমতা দিবে। আর 5 হচ্ছে এই অভিযানে যে অংশ নিবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য অপরাধে মামলা করা যাবে না। 35-এর 5। বুঝা গেছে? স্যার গেছে স্যার। একটা ইম্পর্টেন্ট আইন পড়তেছি, অথচ লোকগুলা যখন অ্যাবসেন্ট হয় তখন মনে করেন যে খারাপ লাগে। কারণ কি, পরীক্ষার হলে যখন এরা পরীক্ষা দিবে, পরীক্ষা দিলে তো ফার্স্ট ফেইলের একটা রেজাল্ট আসবেই। তখন আমি বারবারই গ্রুপে একটা কথাই বলি যে আপনাকে মনে করতে হবে যে আমি 30,000 লোকের সাথে কম্পিটিশন করে আমাকে পাস করতে হবে। এখন যদি মনে করেন যে একদিন ক্লাসে আসে, 2 দিন আসে না, আসলো তো মনে করেন যে মনোযোগ দিয়ে পড়লো না, আসলে এইগুলা হয় কি, আমার তো লস নাই, আমার তো মূলত হচ্ছে আমার প্র্যাকটিস করা। ঠিক আছে, আমার তো প্র্যাকটিস আমার চলমান আছে, সমস্যা নাই, আমার তো সমস্যা হবে না। কিন্তু যারা পরীক্ষা দিবে মূলত তাদেরই সমস্যাটা হবে। ঠিক আছে, আবার মনে হয় যে আমার একটা দুর্নাম রটাবে, যে যখন মনে করেন যে 2-4 দিন ক্লাস করলো করলো, যদি কেউ বলে যে কার কাছে পড়ছো, বলবে যে অমুকের কাছে পড়ছি, মানে আমার একটা দুর্নাম রটাবে আর কি। কিন্তু সে যে ক্লাসে আসে নাই, ক্লাস করে নাই, এটা কিন্তু বলবে না। ঠিক আছে, এই দুর্নাম করে লাভ নাই, আপনারা তো হয়ে গেছে, সমস্যা নাই। মানুষ কবে যে হে করলো কিভাবে? বুঝি নাই। বলছি মানুষ বলবে তার র্যাঙ্ক হইলো কিভাবে, সে যদি নাই পারে। দুর্নাম করে কোনো লাভ নাই। দুর্নাম করে লাভ নাই, কিন্তু তারপরেও তো দুর্নামের ভাগ তো একটা আমাকে নিতে হয়, নিতে হবে না? কারণ মানুষ তো আর বুঝবে না যে আমি কি, কারণ যে আমার সাথে চলছে, যে আমার কাজ কাজ শুনছে, সেই তো বুঝতে পারবে যে আমি কি বলছি আর আমি কি করছি, তাই না? এখন যে আমার কাছে পড়ে নাই, যে দেখে নাই, সে তো আর বুঝবে না, সে তো মনে হয় যে আমরা তো বিশেষ করে আমরা পুলিশ তো গুজবের প্রতি আমরা বিশ্বাসী বেশি। আচ্ছা, যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারা, এটা হলো মূলত শাস্তির ধারা, কোন কোন অপরাধ হলে কি কি শাস্তি। ওই যে আমরা 9 ধারা পড়ছিলাম আর 10 ধারা পড়ছিলাম, এখন এই 9-10-এর শাস্তিটাই হচ্ছে মূলত এই জায়গার মধ্যে। তাহলে মাদকদ্রব্য আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘনের দণ্ড 36। এখন 36-এর 1-এ কি বলতেছে, যখন কোনো ব্যক্তি 2য় কলামে উল্লেখিত মাদকদ্রব্য সম্পর্কে 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করে, তাহলে 3 নাম্বার কলামে উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবে। কি করবে? 3 নাম্বার কলামে। তাহলে এখন তো আমরা তো কলাম দিতে পারবো না, দিতে পারবো? দিতে পারবো না। তাহলে আমরা এইটুকু এখন বলতে পারি যে 36-এর 1-এর 6 আমরা যেগুলা প্রয়োজন আমরা সেগুলাই শুধু নেব। ঠিক আছে, একটু মনোযোগ দিবেন। 36-এর 1-এর 6, 1-এর 6-এ কি বলছে? আফিম। আফিম হচ্ছে কি? ক শ্রেণীর মাদক। আফিম ক শ্রেণীর মাদক। 9-এর 1 উপধারায় যদি কেউ এটা লঙ্ঘন করে ক্রয় বিক্রয় করে, তাহলে তার শাস্তি। ক্রয় বিক্রয় করে দখলে রাখে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত? 36-এর
1-এর 6-এ। এখন তার কি পরিমাণ আফিম সে দখলে রাখলে তার শাস্তি হবে, সেটা হচ্ছে 36-এর 1-এর 6-এর ক। যদি সেটা 100 গ্রামের কম হয়, 100 গ্রামের কম হইলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 1 বছর, তবে 5 বছরের বেশি নয়। তাহলে আমরা শাস্তিটা বলার দরকার নাই, তাহলে পরিমাণটা একটু মনে রাখি। তাহলে 100 গ্রামের কম, তাহলে কি 99 গ্রাম বা 100 গ্রাম নাকি? হুম 99 গ্রাম বা 100 গ্রাম যদি হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে 36-এর 1-এর 6-এর ক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিন্তু এইভাবেই মামলাটা রুজু করতে হয়। 36-এর 1-এর 6-এর ক হইল 100 গ্রামের কম। আর কতে বলতেছে কি 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজির যদি কম হয় বা 1 কেজি হয়, 1 কেজি হইলে কততে মামলা হবে? 36-এর 1-এর 6-এর খ। আর যদি 1 কেজির বেশি হয়, সেই ক্ষেত্রে হবে 36-এর 1-এর 6-এর গ। বোঝা গেছে? এটা কিন্তু শাস্তি, এটা বুঝা গেল স্যার। এটা কিন্তু শাস্তি। এটা একটু মনোযোগ দিয়ে নিতে হবে, কারণ এটা একবারে টুটস্থ রাখতে হবে। টুটস্থ না রাখলে আপনি পরীক্ষার হলে ধরতে পারবেন না। আর এই পরিমাণগুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে তাহলে আমরা 6 দ্বারায় পাইলাম কি, 36-এর 1-এর 6 পাইলাম কি আফিম। 100 গ্রাম, 100 গ্রামের বেশি 1000। না না, 100 গ্রাম 1 কেজি, 1 কেজির বেশি। 100 হুম গ্রাম 1 কেজি, 1 কেজির বেশি। ক, খ, বেশি। গ। তারপরে হইলো 7 দ্বারা হিরোইন কোকেন। হিরোইন কোকেন যদি কেউ কি করে উৎপাদন, প্রস্তুত, গ্রহণ, ক্রয়, বিক্রয় করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 দ্বারায়। তাহলে এখানে পরিমাণ কত? প্রথমত হচ্ছে 5 গ্রাম, অর্থাৎ সর্বোচ্চ 5 গ্রাম হইলে তার শাস্তি হবে কতে। আর কতে হচ্ছে 5 গ্রাম থেকে 25 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 25 গ্রামের কম হইলে সেই ক্ষেত্রে হবে খ। আর গতে হচ্ছে 25 গ্রামের বেশি হইলে তার শাস্তি হবে গ। তাহলে হিরোইন কোকেন যদি কেউ দখলে রাখে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে ক, 7 দ্বারায়। আর এটা যদি সে বিক্রির জন্য করে বা মজুদ রাখে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি 8 ধারা মোতাবেক। তাহলে 1-এর কতে পাইলাম আমরা, 7-এর পাইলাম হচ্ছে যদি কেউ উৎপাদন, প্রস্তুত করে, রূপান্তর করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 দ্বারায়। আর যদি সেটা বিক্রি করে, তাহলে তার শাস্তি হবে কি 8 দ্বারায়। বিক্রি, মজুদ, সংরক্ষণ করলে তার শাস্তি হবে 8 দ্বারায়। পরিমাণ কত জানা আছে তো? 8-এর কতে হচ্ছে 5 গ্রাম, কতে হচ্ছে 25 গ্রাম, আর গতে হচ্ছে 25 গ্রামের বেশি। 9 দ্বারা 36-এর 1-এর 9, ইয়া বাবা নাকি? ইয়া বাবা যদি কেউ গুডি। উৎপাদন, প্রস্তুত, রূপান্তর করে, সেই ক্ষেত্রে তার শাস্তি, তাহলে উৎপাদন করলো, প্রস্তুত করলো, রূপান্তর করলো, সেই ক্ষেত্রে যদি সে 100 গ্রাম, এখন এখানে গ্রামের সাথে একটু কেজির মিল রাখবেন। 100 গ্রামে কিন্তু ইয়াবা 1000 পিস হয়, বুঝছেন? 100 গ্রামে ইয়াবা 1000 পিস হয় 100 গ্রামে। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9-এর ক। আর যদি 2000 পিস বা 200 গ্রাম হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে খ। আর গতে হচ্ছে 2000-এর বেশি হইলে তার শাস্তি হবে গ। সে এটা কি করছে? উৎপাদন, রূপান্তর, প্রস্তুত করছে। সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 100 গ্রাম বা 1000 পিস হইলে ক, 200 গ্রাম বা 2000 পিস হইলে খ, 200 গ্রাম বা 2000 পিসের বেশি হইলে গ। এখন ইয়া বাবা সে কি করছে?
বিক্রি, মজুদ, ক্রয় করলে বা সংরক্ষণ করলে তার শাস্তি হবে 10। এখানে আবার একটু ব্যতিক্রম আছে শাস্তিটার ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে। যদি সেটা 2000 পিসের কম হয় তাহলে ক, 4000 পিসের কম হইলে খ, আর 4000-এর বেশি হইলে গ। এখন আপনি যদি পিস রে গ্রামে আনেন তাহলে 4000 হইলে 400 গ্রাম, আর 2000 পিস হইলে 200 গ্রাম, আর 1000 পিস হইলে 100 গ্রাম। তাহলে এটা কি করবে? যদি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, মজুত করে তাহলে তার শাস্তি হবে কত? 10। মানে 9 এর শাস্তিটা হলো 10 আর কি। 9 হচ্ছে কি, সে উৎপাদন প্রস্তুত রূপান্তর করছে। উৎপাদন প্রস্তুত রূপান্তর 9 এ। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9। আর সে কি করছে? ক্রয় করছে, বিক্রি করছে, নিজের দখলে রাখছে, সেই ক্ষেত্রে 10। তারপরে হচ্ছে 13 ধারা, ফ্যান্সি ডিল। ফ্যান্সি ডিল হচ্ছে উৎপাদন প্রস্তুত রূপান্তর করলে সেটা যদি 500 গ্রাম, 500 গ্রামের কম হইলে ক, 5 লিটারের কম হইলে খ, আর 5 লিটারের বেশি হইলে গ। উৎপাদন রূপান্তর প্রস্তুত করলে 13 ধারা। পরিমাণ মনে রাখবেন, 500 গ্রাম, 5 লিটার, 5 লিটারের বেশি। আর যদি সেই ফ্যান্সি ডিলটা সে কি করে? ক্রয়, বিক্রয়, মজুত করে, তাহলে তার শাস্তি হবে, পরিমাণ সমান থাকবে 500 গ্রাম ক, 5 লিটার খ, 5 লিটারের বেশি হইলে গ। ঠিক আছে? তারপরে হচ্ছে 15, প্রিকারসর কেমিক্যালস। প্রিকারসর কেমিক্যালস আমরা পাইছি না? প্রিকারসর কেমিক্যালস যেটা হচ্ছে উৎপাদনের সাথে যুক্ত, সেটা যদি সে উৎপাদন, প্রস্তুত, রূপান্তর, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, মজুত করে তাহলে তার শাস্তি হবে 15 ধারায়। সেটা কতটুকু পরিমাণ? 10 কেজি বা 10 লিটার। 10 লিটারের কম হইলে ক, 50 লিটারের কম হইলে খ, আর 50 লিটারের বেশি হইলে গ। তাহলে প্রিকারসর কেমিক্যালস সেটা লিটারও হইতে পারে, কেজিও হইতে পারে। মানে ক্রয় বিক্রয় প্রস্তুত। হ্যাঁ, এই প্রিকারসর হচ্ছে উৎপাদন, ক্রয়, বিক্রয়, প্রস্তুত, সংরক্ষণ, মজুদ যা আছে তাই কেমিক্যাল। সেই ক্ষেত্রে 15 দ্বারাই হচ্ছে তার শাস্তি। তারপর হচ্ছে 16 দ্বারা। 16 দ্বারা কি? এই যে 6, 7, তারপরে হচ্ছে 13, 15, এইগুলা সে কি করলো? সেবন করলো, তাহলে তার শাস্তি হবে 16 দ্বারায়। তাহলে সে কি করলো? হিরোইন খাইলো, আফিম খাইলো, ইয়াবা খাইলো, ফেন্সিডিল খাইলো। এই যে হে খাইলো, এই জন্য তার শাস্তি হবে 16 ধারা। ঠিক আছে? এই 36টা হচ্ছে মূলত মাদক দ্রব্যের মূল ইম্পর্টেন্ট বিষয়। তারপর হচ্ছে 17 ধারা। 17 ধারা হচ্ছে এই যে মাদক দ্রব্যের উপরে সে কি করলো? মূলক দিল না, এই জন্য শাস্তি হবে 17 ধারা। সিগারেটের প্যাকেটের মধ্যে কি মূলক দেওয়ার কথা না? মূলক না দিলে সেই ক্ষেত্রে শাস্তি হবে কি? 17 ধারা। অথবা এই যে জর্দার প্যাকেটে ক্ষতিকারক জিনিসগুলা সে দিল না, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 17 ধারা, যে এটার ক্ষতিকারক দিকটা সে উল্লেখ করে নাই। মানে স্যার সতর্কবাণী দিল না? হ্যাঁ, সতর্কবাণী দিল না, এই জন্য তার শাস্তি হবে 17 ধারা। তারপর হচ্ছে 18, গাঁজা আর বাং গাছ। যে সব গাছ লাগাইলাম সমস্যা হয় না, এই গাছ লাগাইলাম তো এইসব পুলিশ ধরে নিয়ে যায় নাকি? সেটাই হইলো গাঁজা গাছ। যে এটা পরিবেশ সংরক্ষণ করার জন্য আমি গাছ লাগাইলাম, অথচ পুলিশ আমার এইসব ধরে নিয়ে যায় গিয়া, কি একটা অবস্থা। তাহলে 18 দ্বারা পাইলাম কি?
গাজার গাছ যদি কেউ রোপণ করে চাষাবাদ করে তাহলে তার শাস্তি হবে 18। এখন পরিমাণটা কি? 50টা গাছ, ক 500টা গাছ, খ 500-র বেশি হইলে, গ। তাহলে নুরুল ভাই কি করলো? 50টা গাজার গাছ লাগাইলো সে পরিবেশ সংরক্ষণের জন্য, তাহলে উনাকে দিবে 18-র ক। আর উনি কি করলো? ওনার বাড়িতে 500 গাছ লাগাইলো যে ভালো করে আমি চাষাবাদ করব, যাতে আবহাওয়া সমস্যা না হয়, সেই ক্ষেত্রে উনাকে দিবে খ। আর 500-র বেশি দিলে সেই ক্ষেত্রে গ। তাহলে গাঁজা এটা কোন তফসিল, কোন শ্রেণীর মাদক? গাঁজা খ শ্রেণী নাকি? গাঁজা হচ্ছে খ শ্রেণীর মাদক। আপনি এই যে ধারার উপরে মনে রাখবেন, 17 ধারা পর্যন্ত হচ্ছে ক শ্রেণীর মাদক। ঠিক আছে, শাস্তি 17, যেমন আফিম, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, কোকেন, এগুলো হচ্ছে কি ক শ্রেণীর মাদক। আর গাঁজা বাং হচ্ছে কি ক শ্রেণীর মাদক। এখন সেটা গাঁজার গাছের পাতাও হইতে পারে, ফুলও হইতে পারে, ফলও হইতে পারে, সেই ক্ষেত্রে এটা হবে ক শ্রেণী। তাহলে এমসিকিউ। গাঁজার গাছ লাগাইলেন, ঠিক আছে, 18। এখন এই গাঁজার পাতা এগুলা ক্রয় বিক্রয় মজুর সংরক্ষণ করলেন, ফুল দিলেন, ছাড়া দিলেন, তাহলে এটার শাস্তি হইল 19 ধারা, যদি সেটা ক্রয় বিক্রয় করেন তাহলে স্যার 19। হ্যাঁ, এই যে 50টা 100টা তারপরে 500টা হুম। এই যে গাছ বললেন, এখন যদি ওই যে এই 18 ক খ গ না দিয়ে শুধু 18 দিলে কি চলবে নাকি? না, এটা মামলার ক্ষেত্রে তো, এখানে আপনার তো মূলত এই মাদকের ক্ষেত্রে আপনার মূলত হচ্ছে এই পরিমাণটাই হচ্ছে মুখ্য বিষয়, কথা বুঝছেন? এই পরিমাণটা হচ্ছে মুখ্য বিষয়। কারণ যদি আপনাকে স্পেসিফিকলি প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেয় 40টা গাঁজা গাছ সহকারে একজন ব্যক্তিকে গ্রেফতার করে, তাহলে পুলিশ অফিসার তার বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করবে, তাহলে আপনি ধারাটা দিতে হবে না। আর মাদকের হচ্ছে 18 খ। এই যে ক খ গর উপরে কিন্তু মামলাটা নির্ভর করে যে তার বিরুদ্ধে আপনি কি পরিমাণ মাদক তার কাছ থেকে উদ্ধার করছেন। এই ক খ গটা না মাদকের জানি। মাদক মাদকের মামলাগুলো টেবিলে হয় সব সময়। ধারাগুলা 36-এর টেবিলের 9-এর ক, 19-এর ক, 18-এর ক খ এইভাবে হয়। হ্যাঁ, কারণ এইটা আপনার এই পরিমাণটা মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ আইনের এই পরিমাণটা আপনাকে মনে রাখতে হবে, কথা বুঝছেন? যে কোনটা কত গ্রাম, এগুলো একবারে সহজ, কথা বুঝছেন? এগুলো একবারে সহজ, আপনারা একটু মনোযোগ দেন, দিলে পরেই দেখবেন যে এগুলো একবারে সহজ ভাবে আপনি ধরতে পারছেন। সময় তাহলে শেষ এই হয়ে যে যাবে। এখন গাঁজা কি করলেন, আপনি বিক্রি করলেন, তাহলে বিক্রি করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা। আপনি কি করলেন, গাঁজা 5 কেজি লইয়া ছুটছেন, যে এখন সাভার গিয়ে বিক্রি করবেন, তাহলে আপনার হইলো 19-এর ক। 19-এর ক। 19-এর ক, 5 কেজি গাঁজা লইয়া আপনি বিক্রি করার জন্য যাবেন। আর এই গাঁজাটা যদি হয় 15 কেজি, তাহলে খ। আর 15 কেজির বেশি হইলে গ। বুঝা গেছে? ঠিক স্যার। তারপরে এই গাঁজা আপনি সেবন করলেন, তাহলে আপনার শাস্তি হইব কি 21। এই যে গাঁজা আপনি সেবন করলেন, 1 সিলিম মারলেন, 2 সিলিম মারলেন, এই জন্য আপনার শাস্তি হবে 21। বুঝা গেছে? আর যদি এই গাঁজাতে তার সাহায্য সহযোগিতা যোগান দেন, তাহলে শাস্তি হবে 22। ঠিক আছে? মানে সাহায্য সহযোগিতা করতে বলতে যে খায় তাকে যদি আপনি নিয়ে দেন বা বানাই দেন। নিয়ে দিলেন বা গাছ কিনিয়ে দিলেন, আছে না সহায়তা, ওই যে আমরা পড়ছিলাম না 9-এর, যে ক খ গ, হুম। তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। 9-এর আমরা পড়ছিলাম না 1-2-এ, 9-এর 1 উপধারায়। তাহলে মানে 21 হইলো যে